গত 28শে ফেব্রুয়ারি গোটা বিশ্বকে চমকে দিয়ে ইরান আক্রমণ করেছিল ইসরায়েল, সঙ্গী হয়েছিল আমেরিকা। ইরান প্রত্যাঘাত হানে দু তরফের রণকৌশলটা বুঝতে জানতে এসেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের বিভাগীয় প্রধান এবং সমর বিশেষজ্ঞ অধ্যাপক কৌশিক রায়ের কাছে। একদিকে ইরান এবং আরেকদিকে ইসরায়েল আর আমেরিকা। অনেকেই বলছেন যে আমেরিকা সেভাবে কোনো প্ল্যান করে এই যুদ্ধটা শুরু করেনি। অনেকেই বলছেন যে এটা ছিল ওয়ার অফ চয়েস, আর ইরানের পক্ষে ওয়ার অফ সার্ভাইভাল। এখন বলা হচ্ছে ওয়ার অফ অ্যাট্রিশন। দুপক্ষই চেষ্টা করছে পরস্পরকে নির্বল করার। আপনি একজন সমর বিশেষজ্ঞ হিসেবে এই রণকৌশলটাকে কিভাবে দেখছেন? আপনাদের মনে থাকবে যে 1990 এর দশকে আমেরিকা যখন ইরাক আক্রমণ করে, পরপর দুবার যে গালফ ওয়ার 1 এবং গালফ ওয়ার 2 হয়, তাতে ওয়াশিংটন ডিসি অ্যাবসলিউট মিলিটারি সুপিরিয়রিটি গেইন করে ওভার ইরাক উইদিন লেস দ্যান 48 আওয়ার্স। সেটা এখন সম্ভব হচ্ছে না। এইটা একটা ইউএস স্ট্র্যাটেজিক প্ল্যানারদের কাছে একটা চিন্তার এবং আপনি বলতে পারেন, আমরা বলতে পারি অবাক হওয়ার বিষয়। কি হলো? ইরান খুব শক্তিশালী হঠাৎ হয়ে গেল, না আমেরিকা দুর্বল হয়ে গেল, নাকি অন্য কিছু হয়েছে? আপনারা দেখবেন যে রাশিয়া, সেকেন্ড গ্রেট পাওয়ার অর মেবি থার্ড গ্রেট পাওয়ার, ডিপেন্ডস হাউ ইউ কম্পিউট গ্রেটনেস, মিলিটারিলি সেকেন্ড গ্রেট আফটার ইউএসএ, তারা কিন্তু ইউক্রেনের উপর এখনো কমপ্লিট ভিক্টরি করতে পারেনি। The lives of courageous American heroes may be lost and we may have casualties. That often happens in war. But we're doing this not for now, we're doing this for the future, and it is a noble mission. যেহেতু আমেরিকা টোটাল মিলিটারি সুপিরিয়রিটি অ্যাচিভ করতে পারেনি, অনেক স্ট্র্যাটেজিক পণ্ডিত তারা বলছেন যে আমেরিকা নাকি যুদ্ধে হেরে গেছে এবং পশ্চিম এশিয়ায় নাকি আমেরিকার সামরিক শক্তি শেষ হতে চলেছে। আমার মনে হয় এই অ্যাসারশনটা সম্পূর্ণ ভুল। এবং সেই স্ট্র্যাটেজিক পণ্ডিত এও বলছে একটা নাকি নতুন ওয়ার্ল্ড অর্ডার হবে। সেই ওয়ার্ল্ড অর্ডারে চায়না, রাশিয়া, ইরান মেইন পাওয়ার হবে এবং সেইখানে সেই জিনিসটা নাকি ভারতবর্ষের লোকেরা এবং ভারতবর্ষের রাজনীতিবিদরা এবং স্ট্র্যাটেজিক থিঙ্কার্সরা বুঝতে পারেনি। স্যার, একটা কথা জিজ্ঞেস করবো যে ইরানের কতটা শক্তি আছে, সামরিক শক্তি, এটা কি সত্যি সত্যি পরিমাপ করতে পেরেছিল ইসরায়েল বা আমেরিকা? তার কারণ 12 দিনের যে যুদ্ধটা হয়েছিল 2025-এর জুন মাসে, সেখানে তাদের একটা নির্দিষ্ট নিশানা ছিল যে পারমাণবিক যে ক্ষমতা ইরানের, সেটাকে ধ্বংস করা বা সেটাকে একেবারেই নিঃশেষ করে দেওয়া, যেটা পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন অবলিটারেটেড। কিন্তু তারপরে তার কোনো যে প্রত্যাঘাত, সেটা শুধুমাত্র ইসরায়েলেই ছিল নিশানায় ইরানের। সেই অর্থে কিন্তু মার্কিন সামরিক ঘাঁটি বা মার্কিন অন্যান্য যে উপসাগরীয় যে নিশানা, সেগুলো এখন যেগুলো হচ্ছে বিমানবন্দর, হোটেল, তেল কেন্দ্রগুলো, তৈলবাহী জাহাজ, এগুলো তখন নিশানায় ছিল না। কিন্তু এখন পরিস্থিতিটা বদলে গেছে। আপনার কি মনে হয় যে ইরানের শক্তিটা পরিমাপ করতে ভুল হয়েছে আমেরিকার বা ইসরায়েলের? না, আমার নিজের মনে হয় যে আমার যতটা আমি বুঝতে পেরেছি বা পারি, যে এই স্ট্র্যাটেজিক পণ্ডিতরা একদিকে যেমন আমেরিকার শক্তিটাকে বেশি কমিয়ে ভাবছেন, ইরানের শক্তিটাকেও বেশি বাড়িয়ে ভাবছেন। ইউএসএ বা ইসরায়েলের অবজেক্টিভস বা এইম এই যুদ্ধে ইরানের সাথে খুব লিমিটেড। এটাকে লিমিটেড ওয়ার বলা যেতে পারে। সেটা হচ্ছে যে এক, পারমাণবিক বোমা যাতে একটা ফান্ডামেন্টালিস্ট অর্থোডক্স রাষ্ট্র কখনোই না করতে পারে, ইরান যেটা একটা মুসলিম অর্থোডক্স রাষ্ট্র। এবং 2 নম্বর, ইরান যে ক্রমাগত শিয়া টেররিস্ট আউটফিটদের এনকারেজ করে যাচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত এবং সেই জন্য ইরানকে একটা শিক্ষা দেওয়া উচিত। 3 নম্বর, আমেরিকার এইম এবং ইসরায়েলের ছিল যে রেজিম চেঞ্জ হলে ভালো হয়, না হলেও সেরকম কোনো ক্ষতি নেই। ওরা কিন্তু প্রথম দুটো এইম মোটামুটি অ্যাচিভ করে নিয়েছে। হাউথিস, হেজবুল্লাহ এদের ক্রমাগত সাপোর্ট ইরান দিয়ে যায়।
এবং সেটা কিন্তু বিশ্বের শান্তির পক্ষে খুবই বিপজ্জনক। এবং একটা ফান্ডামেন্টালিস্ট রেজিম, তারা বলছে আমরা নিউক্লিয়ার বোমা বানালে আমরা ইসরায়েল স্টেটটাকেই, একটা ফেমাস জার্মান কথা কনসেপ্ট আছে অসগেরশাল, ফিজিক্যাল লিকুইডেট করব, এটাও ভয়াবহ ব্যাপার। সুতরাং এটাকে আপনি বলতে পারেন যে এটা একটা আমেরিকার ডেটারেন্স। খুব বেশি তোমরা যদি থ্রেশহোল্ড লাইন ক্রস করো তাহলে কিন্তু আরো বিপদ হবে। আর আমি জানি না এখনো অবধি কি ইউএস ইরানের অয়েল ইনফ্রাস্ট্রাকচারকে অ্যাটাক করেছে। না, কিন্তু আমরা যদি ওই খার্গ আইল্যান্ডের কথা বলি, যে যে দ্বীপটা ইরানের যে অয়েল এক্সপোর্টের মূল একটা কেন্দ্র, সেখানে আঘাত এনেছে আমেরিকা, কিন্তু শুধু মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার, এক্স্যাক্টলি অয়েল ইনফ্রাস্ট্রাকচারের ওপর তারা এখনো আঘাত হানেনি। তার কারণ প্রত্যাঘাতে অন্যান্য যে অয়েল ইনফ্রাস্ট্রাকচার আছে আরব দেশগুলোর, সেখানে তাহলে আঘাত হানবে ইরান। তার ফলে গোটা বিশ্বের বাজারে কি পরিস্থিতি হবে সেটা আমরা আন্দাজ করতে পারি। কিন্তু স্যার, আপনি যে ইরানের হেজবুল্লাহকে মদত যোগানো, হুতিকে মদত যোগানোর কথা বলছেন, ইরানের আপনি যদি 1950s যান, তাহলে ইরানের যে গণতান্ত্রিক সরকার, তাকে উৎখাত করার পেছনে কারা ছিল? একদিকে সিআইএ, একদিকে MI6, এবং তারপরে যে রেজিমটা এলো, শাহ পল্লবের যে রেজিমটা এলো, সেটা খুবই পশ্চিমের দেশগুলোর ফ্রেন্ডলি, কিন্তু সেটা এত বেশি আমেরিকা ঘেঁষা ছিল। এরপরে ইসলামিক রিভলিউশন যে হলো 1979-এ, সেটা কি হতে পারতো যদি জনসমর্থন না থাকতো? এখন যে আমরা IRGC-র আধিপত্য দেখছি, সেইটাকে কোনোভাবে নাগরিক যে আন্দোলন আমরা দেখছি, সেই আন্দোলন কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেনি। মানে IRGC নিয়ন্ত্রণ করেছে আন্দোলন। তো ওপর থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে, বোমা ছুড়ে কি আপনি রেজিম চেঞ্জ করতে পারেন? মানে সেটা কি সম্ভব, বা আমাদের সামনে কি এরকম কোনো দৃষ্টান্ত আছে? দুটো প্রশ্ন আপনি করেছেন, একটা সামরিক, একটা সামাজিক। সামরিকটা আগে বলি যে ইউএসএ এখনো অব্দি ইরানের অয়েল ইনফ্রাস্ট্রাকচারকে সেইভাবে ম্যাসিভলি অ্যাটাক করেনি। করলে ইরানিয়ান অয়েল প্রোডাকশন উইল কোল্যাপস কমপ্লিটলি, ওদের ইকোনমি ধ্বংস হয়ে যাবে, আর 5-10 দিনের বেশি ওরা এ করতে পারবে না। তার একটা তিনখানা কারণ আমার মনে হয় আছে। এক, দে আর অ্যাকচুয়ালি সিগন্যালিং এ লিওয়ে, যে এখনো সময় আছে, উই ক্যান কাম ফর এ ডিল। অবভিয়াসলি ইট উইল বি ইন ইউএসএস অ্যাডভান্টেজ। এক। 2 নম্বর, আমরা যদি তোমাদের অয়েল ইনফ্রাস্ট্রাকচারকে অ্যাটাক করি, অবশ্যই আশেপাশে যে গালফ কান্ট্রির অয়েল ইনফ্রাস্ট্রাকচার গুলো যেটা আছে, সেগুলো ইরান সেগুলো ওপর মিসাইল ছুড়বে। কিন্তু তার একটা প্রবলেম আছে যে এখানে অনেকগুলো মিসাইলই কিন্তু যাবে না। ABM সিস্টেম ইউএসএ বা ইসরায়েলের অনেক ভালো। আর 3 নম্বর, দ্য ওয়ার উইল এসকালেট ফার্দার। আমেরিকা তো এই যে হরমুজ প্রণালীকে বন্ধ করে রেখেছে ইরান, সেটার ব্যাপারে তো হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন ট্রাম্প। এবং তার ফলে শুধু তাই নয়, আমাদের এখানে যেরকম LPG ক্রাইসিস দেখা দিয়েছে, আমাদের দেশে এটা একটা অনেকটা তৈরি করা হচ্ছে। কথা বলছি না, এগুলো একটা মাইনার হোর্ডিং বলুন, কালোবাজারি নেহরুর সময়ও একটা যুদ্ধ লাগলে বিরাট ভাবে চালের দামে যদিও কোনো শর্টেজ ছিল না, ওটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড ল অ্যান্ড অর্ডার প্রবলেম। সেরকম করে হ্যাঁ, 6 মাস যদি সত্যি যুদ্ধ চলে একটা প্রবলেম হবে কিছু দেশে, সেটা কেউই চায় না। কিন্তু তার ফলে কিন্তু ইরান সম্পূর্ণরূপে একটা স্টোন এজে ফিরে যাবে। সুতরাং এটা হতে পারে না। যারা বলছেন যে ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল ইরানের কাছে যেটা আছে, কি ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল, সেইটাকে আটকানোর জন্য, মানে ইন্টারসেপ্টিং যে মিসাইল গুলো ছুটতে হচ্ছে আমেরিকাকে বা ইসরায়েলকে, তার যে দাম, তার তুলনায় তো ড্রোন তৈরি করার খরচ অনেক কম। এগুলো হচ্ছে সব কথা আর কি, পাইকারি কথা বলতে পারেন যে এই আছে ও আছে, পাকিস্তানের কাছে গাজি মিসাইল আছে। সুতরাং ওই ড্রোনগুলো খুব একটা সুবিধা নেই, এবং ওই ড্রোনগুলোর কিন্তু ড্রোনের রেঞ্জ বা পেলোড খুব কম। ড্রোন বড় বোমা মারতে পারে না। ড্রোন 100, 200, 250, 300 কিলোমিটারের বেশি যেতে পারে না। ওগুলোকে নামানোর জন্য তো আপনাকে মিসাইল ছুটতে হচ্ছে। আপনার সবসময় যে ABM ব্যবহার করতে হবে তা না, যেটাকে আমরা বলি একক ফায়ার, অ্যান্টি এয়ারক্রাফট গান, হাইলি, যেগুলো খুব হাই স্পিডে হেভি বুলেট ছোট, সেগুলো দিয়ে করা যায়। সাইবার ওয়ারফেয়ার দিয়ে করা যায়, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার দিয়ে করা যায়। ইনফরমেশনটাকে আপনি ব্লকেজ করে দিলেন,
drone is not a very effective weapon at this level of technology. এক 2 নম্বর মিসাইল, হ্যাঁ ওদের স্কাড মিসাইল বা এইসব আছে বা আরো কিছু মিসাইল আছে, কিন্তু সেটা ইউএসএ বা রাশিয়া বা চায়নার কাছে যেটা মিসাইল আছে তার সাথে তো কিছু না। আর হাইপারসনিক মিসাইল এখনো কেউ ব্যবহার করেনি। কিন্তু ইরানের নিশানায় যারা আছে অর্থাৎ গালফ কান্ট্রি, গালফ কান্ট্রিজ গুলো ধ্বংস, তারা তো অনেক ক্ষতি হবে, বিপন্ন বোধ করছে। তারা বিপন্ন বোধ করলে ইউএসএ স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট নট। দেখুন আমরা বলছি যুদ্ধে ইউএসএ হেরে গেছে, হু ইজ বম্বিং হুম? ক্যালিফোর্নিয়া একটা বোমা পড়ছে না। না, ইরান হারেনি, এটা তো আপনি মানবেন। সাংঘাতিক ক্ষতি হচ্ছে, এবার গ্রাউন্ড ট্রুপস নামলে হারবে। এই সাংঘাতিক ক্ষতি আপনি তো একটা স্ট্র্যাটেজি গ্রাউন্ড ট্রুপ নামাবে, এটা আপনাকে প্রশ্ন করছি। আমেরিকা ক্যালকুলাসে দেখতে হবে যে আপনি কতটা ক্ষতি, এবং কোলাটারাল ড্যামেজ হলে, যদি সাংঘাতিক কোলাটারাল ড্যামেজ হয়, ধরুন কত ওদের ইন্ডাস্ট্রি ইনফ্রাস্ট্রাকচারের উপর আমেরিকা মিসাইল ছাড়তে লাগলো, তাহলে তো আশেপাশে সিভিলিয়ান এরিয়া হবে, তখন কিন্তু পাবলিক ওপিনিয়ন উইদিন ইরান, যেটা এখনো প্রোগ্রেস্ট আছে, দ্যাট উইল চেঞ্জ। সেটাও প্রোগ্রেস্ট আছে আপনি বলছেন, কিন্তু অনেকেই বলছেন যে এই আক্রমণের ফলে, বিশেষ করে আপনি ভাবুন মিনাব প্রদেশে যে স্কুলে, এলিমেন্টারি স্কুলে টমাহক মিসাইল, জন মহিলা মূল্য, এটা নিয়ে আমরা হইচই করতে, 167 জন, আর মহিলা না বাচ্চা মেয়েরা স্কুলে, হ্যাঁ বাচ্চা মেয়ে, হ্যাঁ নিশ্চয়ই এটা কোলাটারাল ড্যামেজ, খুবই দুঃখ। এবং আমেরিকার এই যুদ্ধটা শুরু করার কি কারণ ছিল? 47 বছর ধরে তো এই রেজিমটা আছে, 47 বছর ধরে এই রেজিমটা আছেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি একজন মহিলা, আপনি কি ইরানে গিয়ে থাকতে চাইবেন? ইরানে যারা আছেন তারা সকলেই ভীষণভাবে স্বাধীন হতে চান, পশ্চিমী দেশগুলির দ্বারা স্বাধীনতা পেতে চান, এটা আমি কিন্তু জানি না। মানে ইউএসএ চেষ্টা করছে এই থার্ড ওয়ার্ল্ডের, এখন তো থার্ড ওয়ার্ল্ড নেই, আমরা আমাদের সরকারে করব, রাশিয়া চেষ্টা করছে ওই সরকারকে আমরা উল্টে দেবো, এই খেলা খেলে গেছে। আপনি ঠিক বলেছেন, প্রথমে পশ্চিম এশিয়ার পুরো পরিস্থিতি, জিওপলিটিক্স কি ঘাটছে কারা? ইসরায়েল এবং আমেরিকা, সাউথ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, সাউথ ইস্টে, সব জায়গায় 20% লোক বিলো অ্যাভারেজ, মানে পভার্টি লেভেলে চলে গেল শুধুমাত্র এই স্যাংশনের জন্য। মানে ইরানের উপর স্যাংশন জারি করেও আপনি কিন্তু 15 দিনের বেশি ইরান যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাকে কিন্তু আপনি বন্ধ করতে পারছেন না। তাহলে কি বলে, মানে এটা আমাদের কাছে কোন ইঙ্গিত দেয়? যুদ্ধ, ধরুন এই রেজিমটা, তারা তো মাথা নত করেনি, এখনো পর্যন্ত মাথা নত করেনি, তারা বলেনি যে হ্যাঁ আমরা আর পারছি না যুদ্ধ করতে। ডেমোক্রেটিক আপনার আর্গুমেন্টটা খাটবে, আমেরিকার মানুষ সমর্থন করছে না। আপনি কি করে বলছেন? খালি অডিওভিজুয়াল মিডিয়ায় হলিউডের লোকদের দেখাবে, কেন হলিউড? তারা তো জনগণ সমীক্ষা দেখাচ্ছে। এখন চাইছেন ট্রাম্প যে নেটো, যেন নেটোর যে সদস্য দেশগুলো, বিশেষ করে ইউরোপ, তারা কেন আমার যুদ্ধে সামিল হচ্ছে না? তিনি কিন্তু ইউরোপের দেশগুলোর সঙ্গে কথা বলে পরামর্শ করে ওই আক্রমণটা করেছেন বলে আমরা শুনিনি। কেন? আমেরিকান প্রেসিডেন্টই ধরুন যখন ভিয়েতনাম ওয়ার, নিজের ইচ্ছে মতো যুদ্ধ করেছে, করেছে। ভিয়েতনাম যুদ্ধে হেরেছিল কোন পক্ষ? তারা তো ভিয়েতনাম যুদ্ধে, এই যে আবার আমরা না হারা জেতাগুলো খুব ইজিলি ব্যবহার করি, অতটাই অনেক বছর চলেছিল। when US left Vietnam, it became the poorest country in the world. তাহলে লক্ষ্যটা কি আমেরিকার? আমেরিকার লক্ষ্যটা কি তাহলে? ভিয়েতনামকে স্টোন এজে পাঠিয়ে আমেরিকার কি লাভ হয়েছিল? যে চায়না রেজিম যেন ভিয়েতনামে না আসে। ঠিক, তাহলে স্যার আপনি বলছেন যে চীনকে হীনবল করাই লক্ষ্য, এবারেও ইরানকে যে আক্রমণ করা, তার কারণ ইরানের ম্যাক্সিমাম তেল এক্সপোর্ট হয় চীনে। চীনকে এখন আরো হচ্ছে, কোন হরমুজের ওই জাহাজগুলো ওরা খালি চীনের জাহাজই বেশি ছেড়েছে। আমরাও অনেক অনুরোধ উপরোধ করে আমাদের জাহাজও হরমুজ দিয়ে নিয়ে আসতে পারছি, এটা ঘটনা। এবং আপনি যে ইরান বলছেন, দেখুন আজ অব্দি ভারতবর্ষ সব সরকার, জওহরলাল নেহরু বলুন, ইন্দিরা গান্ধী বলুন, তারপরে যারা এসেছে সবাই ইরানকে কিন্তু 100% সাপোর্ট দিয়ে গেছে। 3টে ইন্ডিয়া পাকিস্তান ওয়ারের সময় কিন্তু ওরা চুপ ছিল। এবং আপনি ইসরায়েলের কথা বলছেন, যখন ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হয়, থার্ড ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, ইউএসএ কত অ্যাগ্রেসিভ স্টান্স নিয়েছিল পৃথিবীতে, আপনার মনে থাকবে। এবং একটা দেশও সাপোর্ট করেনি, রাশিয়া আর ইসরায়েল গোল্ডা মেয়ার সাপোর্ট করেছিল। এই জিনিসগুলো ভুললে চলবে না। হ্যাঁ, চাবাহার বন্দরে আমরা এত টাকা ইনভেস্ট করলাম কেন?
সেটাও তো আমাদের স্ট্র্যাটেজিক কারণেই। হ্যাঁ অবশ্যই। তো সুতরাং যেই আমেরিকা চাপ দিল আমরা চা বাহার থেকে সরে আসছি যে না না এখন আর যাবো না, আমেরিকা চাপ দিল ইরান থেকে আমরা তেল নেব না, রাশিয়া থেকে তেল নেব না, আমি ওইদিকে যাচ্ছি না। আমি বলছি কমেছিল, আপনি যদি ফিগারটা ফেব্রুয়ারি মাসে জিরো হয়নি, দ্য বিগেস্ট সাপ্লায়ার, ইট হ্যাজ টু বি ফর জিওপলিটিক্যাল রিজন। একটা জিনিস জিজ্ঞেস করি যে এই যুদ্ধটা তো উপসাগরীয় এলাকায় হচ্ছে, না এটা তো এই যুদ্ধটা ভারত মহাসাগরে টেনে আনলো আমেরিকা, যে ইরানের যে জাহাজ আইরিশ দে না, দ্যাটস এ ওরা যেটা জাহাজটাকে ডুবিয়েছে সেটা ইন্টারন্যাশনাল ওয়াটারে। হুক ইন্টারন্যাশনাল ওয়াটার। আমি না I am not justifying Trump's strategy. I am trying to understand what is happening, why, how. হ্যাঁ, এবার আমার মনে হয় যে আপনার একটা সাবকনশিয়াস লেভেলে আছে যে ইরানের রেজিমটা খুব ভালো, কিছু খারাপ থাকলেও আমেরিকার রেজিম ভালো মন্দটা বিষয় নয়, আপনার কোনো অধিকার নেই যে আপনি ওপর থেকে বোমা ছুড়ে সবকিছু ধ্বংস করে রেজিম চেঞ্জ করবেন। রেজিম চেঞ্জ হলে ভেতর থেকে আন্দোলনটা হবার কথা, যেটা হয়েছে বারবার, কিন্তু সেটা দমন করেছে রেভলিউশনারি গার্ড, এবং সেই রেভলিউশনারি গার্ড কিভাবে তৈরি হয়েছে সেই ইতিহাসও আমরা জানি। আপনি কিন্তু তাদেরকে হীনবল করতে পারেননি এখনো পর্যন্ত, ফলে আপনি ওইভাবে শুধুমাত্র ক্ষেপণাস্ত্র ছুড়ে কি করে রেজিম চেঞ্জ করবেন? তাতে যে ক্ষয়ক্ষতি হবে, ইরানের মানুষ তাতে খুশি হবে। আমার যখন খুশি আমি কোনো দেশের রাষ্ট্রপতিকে তুলে নিয়ে চলে যাব, আমার যখন খুশি আমি যে কোনো দেশকে আক্রমণ করতে পারি। স্যার, ওয়ার্ল্ড অর্ডার বলে একটা বিষয় ছিল, ইউনাইটেড নেশনসে কোল্ড ওয়ারের সময়ও ইউএস কিছু করতে চাইলে রাশিয়া ভেটো দিত, ভাইস ভার্সা, এবং রাশিয়া কিছু করতে চাইলে ইউএস ভেটো দিত। কোনোদিনই কিন্তু ইউএন সেইভাবে কিছু করতে পারেনি। আমি আপনাকে নির্দিষ্টভাবে জিজ্ঞেস করব যে ফায়ার পাওয়ার আমেরিকা এবং ইসরায়েলের, তার সঙ্গে কোনোভাবে ইরানের কোনো তুলনা চলে না। শুধু ফায়ার পাওয়ার নয়, ইন্ডাস্ট্রিয়াল এন্ড মিলিটারি টেকনোলজিক্যাল পাওয়ার ঠিকই, কিন্তু ইরানের প্রতিরোধ করার যে ক্ষমতাটা, সেটাকে কি আপনি বলছেন যে অনেক বেশি বাড়িয়ে দেখানো হচ্ছে? ক্ষমতাটা এক বাড়িয়ে দেখা হচ্ছে, 2 নম্বর ওরা একটা সাপ্লাই পাচ্ছে ফ্রম রাশিয়া এন্ড চায়না, যেটা কিন্তু ইরাক পায়নি। কারণ তখন চায়না, যখন সাদ্দাম হোসেন, চায়না তখন এতটা স্ট্রং হয়নি, সাহস ছিল না। কিন্তু স্যার যখন 8 বছর যুদ্ধ করেছিল ইরাক আর ইরান 1980 তখন ইরানের পাশে কে ছিল স্যার? এক পাশে, আর সোভিয়েত রাশিয়া তখন ভেঙে যাচ্ছিল, সুতরাং ওরাও কিন্তু সাদ্দাম হোসেনকে সাপোর্ট দেয়নি। হ্যাঁ, ইরান ইরাক যে যুদ্ধ করেছিল খুব ইন্টারেস্টিং এটাই, তখন ইরানের গ্রেটেস্ট সাপোর্টার কে ছিল জানেন? ফ্রান্স। আপনার কি মনে হয় যে ট্রাম্প খুব ভেবেচিন্তে কাজটা করছেন, নাকি সবাই যেটা বলছে যে তিনি কিছুই ভাবনা চিন্তা করতে পারেন না? মিডিয়া একটা ন্যারেটিভ তৈরি করছে যে ট্রাম্প ভীষণ বোকা, একটা হাসি ঠাট্টা করে দিয়েছিল, ভীষণ বোকা লোক, 2বার ইলেকশন জিততে পারে না, দ্য গ্রেটেস্ট পাওয়ার, এটাই এক। আর ভীষণ বোকা লোক can't go to war with the biggest, when he is heading the biggest power all alone. এত অনেকগুলো চেকস এন্ড ব্যালেন্স থাকে, কংগ্রেস আছে, কংগ্রেসের তো ধার ধারেন না ট্রাম্প। এগুলো যারা ইনস্টিটিউশনাল হিস্ট্রিটা যারা জানবে না তারাই বলবে যে প্রেসিডেন্ট চাইলেই এরকম হয়ে যাবে, এত সহজেও কিছু হয় না। জয়েন্ট চিফ অফ স্টাফের যে চেয়ারম্যান, তিনি কিন্তু এই যুদ্ধটাকে খুব সমর্থন করেছেন বলে শুনিনি আমেরিকার। চেয়ারম্যান অফ দ্য জয়েন্ট চিফ অফ স্টাফ কিন্তু ইরাক ইনভেশনেরও এগেইনস্টে ছিল, সব সময় একমত হয়ও না। পলিটিশিয়ান অলওয়েজ হ্যাভ দ্য লাস্ট সে। অ্যাচিভ কি করবে ইসরায়েল? তো অ্যাচিভ করতে পারে, ইরানে যদি একটা গৃহযুদ্ধের পরিস্থিতি হয় বা ইরান যদি খুব বিশৃঙ্খলায় চলে যায়, তাহলে ইসরায়েলের সুবিধা। আমি ইউএস এর মেইন এটা হচ্ছে যে পরমাণু বোমা তোমাদের আবার তৈরি করার এই সুযোগই দেবো না, লেট দ্যাট বি এ লেসন। 2 নম্বর, তোমরা এতটা সাপোর্ট টেররিস্ট আউটফিট, শিয়া টেররিস্ট আউটফিট গুলোকে দেবে না, এবং সেখানেই ইসরায়েলের সাথে ইউএস এর একমত, এটা ওদের স্ট্র্যাটেজিক ইউনিয়ন। ঠিকই, তাহলে ইরানের কোনো শর্ত থাকবে না যে তোমরা যখন খুশি আমাদের আক্রমণ করতে পারবে না? এই দুটো কাজ না করলে আমরা তোমাদের আক্রমণ করবো না, এটাই শর্ত। তার বদলে ইরান, আপনার মনে হচ্ছে যে ইরান এটা মেনে নেবে, আর ইরান শেষ পর্যন্ত নতি স্বীকার করবে, এটা আপনার মনে হচ্ছে আলটিমেটলি? যদি এইরকম যুদ্ধ চলতে থাকে, ইরানের যা ক্ষয়ক্ষতি হবে, এটা একটা ডেমোক্রেটিক রেজিম হলে হ্যাঁ, আরো যদি এসকালেশন হয়, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, অয়েল ইনফ্রাস্ট্রাকচার, এসব যদি কোলাপস করতে থাকে, ইরান যদি এই যুদ্ধে হেরে যায়, অর্থাৎ ইরানকে যদি শেষ পর্যন্ত নতি স্বীকার করতে হয়, ভারতের দিক থেকে আপনি যদি ভাবেন, তাহলে সেটা কি ভারতের লাভ? ভারতের জিও স্ট্র্যাটেজিক্যালি পলিসি যেটা কমপ্লেক্স অ্যাম্বিগুইটি, তাতে একটা ব্যালেন্স থাকলে সব থেকে ভালো।
সো কল নিউ ওয়ার্ল্ড অর্ডার যদি ইরান যুদ্ধে যেতে এবং চায়না আরো পাওয়ারফুল হয়ে যায়, তাহলে এটাও ভারতের পক্ষে পক্ষে সমস্যা। খুব একটা ভালো না। আবার আমেরিকা যদি এক কথায় সারা পৃথিবীকে চুপ করিয়ে দিতে পারে, সেটাও ভারতের পক্ষে। সুতরাং ব্যালেন্স, একটা ওয়ার্ল্ডে গ্লোবাল ব্যালেন্স থাকা ভারতের পক্ষে ভালো। ঠিক, ভারত কি এই ব্যালেন্সটা রক্ষা করতে পারছে মনে হয়? সবার তো মনে হচ্ছে যে ভারত বড্ড বেশি ঝুঁকে গেছে আমেরিকার দিকে, এবং খুব স্বাভাবিকভাবে ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব এত বেশি। আসলে আমাদের ওই আর কি যাকে বলে না, হিস্টোরিক্যাল মেমোরিটা খুব শর্ট, অলমোস্ট জিরো। নন অ্যালাইন মুভমেন্ট ছিল না। শুনুন, ঠিকই, চীনের ইন্ডিয়া যুদ্ধের চায়না কথা আমরা ওয়ার জানি। যখন হয়েছিল, নেহেরু গিয়ে প্রায় কেনেডির কাছে অলমোস্ট বেগিং যে ট্রুপস পাঠাও, হিমালয়ে পাঠাবো, এবং এয়ারক্রাফট পাঠাও, বম্বার পাঠাও। ঠিকই, সেগুলো আমরা ভুলে গেছি। সুতরাং there is nothing called a কংগ্রেস or বিজেপি or জনতা, না, there না। is a Indian foreign policy। একদম। ইন্ডিয়াকে সবসময় নিজের জিওপলিটিক্যাল ইন্টারেস্ট এবং আমাদের যে ইনহ্যাবিটেন্ট 1.4 বিলিয়ন তাদের ইন্টারেস্ট দেখতে হবে। তাহলে আপনি বলছেন যে যখন আমেরিকান নৌবহর আন্ডার অ্যাডমিরাল এলমো জুমওয়াল্ড বে অফ বেঙ্গলে এসেছিল, দেন ইন্দিরা গান্ধী অলমোস্ট ওয়েন্ট টু মস্কো ফর সাপোর্ট এন্ড মস্কো প্রোভাইডেড সাপোর্ট। ঠিকই। সুতরাং জিনিসটা হচ্ছে ব্যালেন্স। ঠিকই, কিন্তু এই ইউএসএস এইটা। ট্রিপলি, যেটা অ্যাম্ফিবিয়াস ব্যাটলশিপ বলা হচ্ছে, এটা পৌঁছলে মানে অনেকেরই মনে হচ্ছে যে কিছুই লাভ হবে না, কোনো সুবিধা হবে না। আপনার কি মনে হয়? এরা গ্রাউন্ড ট্রুপস এবং অ্যাম্ফিবিয়াস এক্সপিডিশনারি ফোর্স পাঠায় অ্যালং বোথ সাইডস অফ হরমুজ, দেন থিংস উইল বি মাচ মোর থিংস ক্যান চেঞ্জ। এবং সেখানে ওরা অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম বসালো, ব্যালিস্টিক মিসাইল সিস্টেম বসালো, দেন ইরান উড বি it would be more problematic for Iran to create disturbances in the Strait of Hormuz. ঠিক, আর আরব দেশগুলোতে যে সামরিক ঘাঁটি আমেরিকার, অনেকে বলছেন যে এই অভিজ্ঞতার পর এটা নিয়ে আরব দেশগুলোর কিছুটা সংকট হতে পারে, এরকম ব্যাপার না, কারণ আরব দেশগুলোর অ্যাডভান্টেজ ইউরোপ এবং ইউএস এর সাথে ট্রেড এবং তেল বিক্রি করে। না, তাহলে যে বাহরিন বলুন, কুয়েত বলুন, কাতার বলুন, ইউএই বলুন, সৌদি বলুন, এরা সবাই একজোট হয়ে ইরানের বিরুদ্ধে লড়াই করতে নামবে, এরকম কোনো সম্ভাবনা নেই। আবার প্রো ইরান হয়ে যাবে, এটারও কোনো সম্ভাবনা নেই। তারা চায় স্ট্রেট অফ হরমুজটা যত তাড়াতাড়ি হোক, সিকিউর হোক, এবং আমরা আমাদের তেল বিক্রি করব। তার মানে বলছে যে অস্ত্রের যে মানে ভান্ডার, সেটা কমে আসছে ইসরায়েলের বা আমেরিকার, এরকম যে কথাগুলো বলা হচ্ছে, এগুলো ইসরায়েল জানে যে ইরান যদি রিসার্জেন্ট হয়, ওদের আরো বিপদ হবে। রেজিম শুড আইদার কোল্যাপস অর দে শুড কাম টু অ্যাকসেপ্ট দ্য ট্রাম্প ডিল, সো কল ট্রাম্প ডিল। আর যদি কোনোটাই না হয়, ওরা বলছে ম্যাক্সিমাম 6 মাস, তার আগেও হতে পারে 2 মাস, এবং তাতে ইরানের ক্ষয়ক্ষতিটা অনেক বেশি হবে। অনেক বেশি হবে, এবং সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি সাংঘাতিক হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকান আর ব্রিটিশরা এরিয়া বম্বিং আরম্ভ করলো জার্মানির ওপর। বিপদ যেটা হলো, জার্মান সাধারণ লোক যারা নাৎসি পার্টিকে পছন্দ হতো না, দে বিকেম একদম তাই, এটাই অনেকে ভাবছেন যে এই রেজিমটাকে আরো শক্তিশালী করবে কিনা। লোয়ার মিডল ক্লাস যারা খুব একটা ইরানে এদেরকে পছন্দ করে না, তারাও হয়তো এই রেজিমকে ক্যাজুয়ালিটিস হলে এরাও ফুলি আমরা এই রেজিমটাকে সাপোর্ট করব। সেই বিপদ হতো, আমি বললাম যে একটা ইসলামিক এবং খুব অর্থোডক্স ফান্ডামেন্টালিস্ট রিসার্জেন্স হতে পারে। এগুলো হচ্ছে আপনার আনপ্রেডিক্টেবল কোলাটারাল ইফেক্টস হতেই পারে। তখন কিন্তু সারা পৃথিবীর পক্ষে এটা বিপজ্জনক, মডারেট ইসলামিস্ট রেজিমগুলোর পক্ষেও বিপজ্জনক। এটা যুদ্ধ শুরু করার আগে ভাবা উচিত না? হ্যাঁ, কিন্তু আপনাকে তো স্ট্র্যাটেজিক ক্যালকুলাস দেখতে হবে যে যুদ্ধ শুরু না করলে ওদের ইউএস পার্সপেক্টিভ থেকে ইরানের কাছে নিউক্লিয়ার বোমা আসতে পারে এবং ইসরায়েলের উপর কন্টিনিউয়াস অ্যাটাক হচ্ছে, সেটাও আমরা অ্যাকসেপ্টেবল নয়। আরো 2 সপ্তাহ 3 সপ্তাহ, কত সপ্তাহ চলবে জানি না, বা কত মাস, আপনার কাছে আবার আসবো যখন একটা কোথাও গিয়ে পৌঁছবে এই যুদ্ধটা, এক পক্ষকে বা দুপক্ষকেই একটা জায়গায় এসে সহমত হতে হবে যে না, যুদ্ধটা আমরা আর চালাবো না। সেই দিনটা কবে আসবে আমরা জানি না। না, হ্যাঁ, কারণ এই রেজিমটা এত অর্থোডক্স, এরা পাবলিকলি ডিফিটটাকে মেনে নেবে না। ডেমোক্রেটিক সরকার হলে তখনই কোল্যাপস করে যেত। কিন্তু রেজিম চেঞ্জ সহজে হবে বলে আমাদের মনে হচ্ছে না, এখনো পর্যন্ত মনে হচ্ছে না। দেখা যাক।